দর্শক, সংবাদের শুরুতে যেমনটা বলছিলাম, কিছু সংবাদের বিশ্লেষণ আমাদের সাথে স্টুডিওতে আছেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। খালেদ মাহমুদ সুজন, আপনাকে স্বাগত জানাচ্ছি খেলার দুনিয়া। আমরা নির্বাচন নিয়ে কথা বলবো। নির্বাচন নিয়ে আমিনুল ইসলাম বুলবুলের কথা আসছে, তামিম ইকবালও এখানে যুক্ত হয়েছেন। এইবারের নির্বাচনে খালেদ মাহমুদ সুজনের নামটা কেন নেই বা দেখা যাচ্ছে না? কেন আপনি নির্বাচন করবেন না, বা আসলে সিদ্ধান্তটা কি কেমন? না, আমি তো ছিলাম, এত বছর তো বোর্ডে ছিলাম। তো নতুনরা আসুক, আমার মনে হয় যে হয়তো আরও বেটার কিছু তারা দিতে পারবে, সেটাই সত্যি কথা। তো মানে আমি ওইভাবে ইন্টারেস্টেড না নির্বাচন করতে, আসলে সত্যি কথা। কারণ তখন 12 বছরে হয়তো বা আমার ভালো খারাপ দুইটা দিকই আছে, হয়তো বা ভালো ছিল খারাপও ছিল। খারাপটা বেশি যদি ভালোটা শুনি না, তো এই জন্যই আসলে যখন ভালোটা শুনি না বা ভালোটা বলে না ওরকম, তাই মনে করলাম যে এখানে থেকে আসলে লাভ নেই। কারণ আপনি মূল্যায়ন যদি না করেন, আপনি যখন সবাইকে এক কাতারে ফেলবেন, তখন এটা আসলে এখানে থাকাটার মানে হয় না। যদি আমার প্রয়োজন না থাকে, কেন আমি বোর্ডে থাকবো? মানে এটা এমন না যে ইটস নট মাই প্রপার্টি যে আমাকে সারা জীবন থাকতে হবে। সুতরাং আমি এই জন্যই আসলে সরে আসা। আর আমি মনে করি যে নতুন যারা আসছেন, ভালো যদি কোনো সময় জানি না, বাট আমি মনে করি যে মানে একটা পরিবর্তনের পর যেভাবে মানুষ মূল্যায়ন করেছে আমাদেরকে, তখন দেখা গেছে যে বিসিবির 25 জন ডিরেক্টরের মধ্যে আমিও একজন ছিলাম হয়তো বা, তখন মূল্যায়নটা একই রকম হয়েছে হয়তো বা যেভাবে আমাকে শোনানো হয়েছে বোর্ড থেকে, সেটা আসলে কাম্য ছিল না আমার কাছে। সেটা আমি আসলে কষ্টই পেয়েছি, বাট এখন সেই কষ্টটা আসলে নাই। সেটা ওই শুভ মুহূর্তটা বা ওই কিছুদিন হয়তো বা কষ্টটা খুব বেশি লেগেছিল, যে ভালো কিছু করার পরও হয়তো বা সেইভাবে মূল্যায়নটা হয়নি। এই জন্যই সরে আসাটা, না ইলেকশনে না পার্টিসিপেট করাটা ডিসিশন আমার এইটাই আসলে। আপনি তো ফারুক আহমেদের বোর্ড থেকে সরে এসেছিলেন, সেক্ষেত্রে এখন তো উনি নেই, এখন তো আমিনুল ইসলাম বুলবুল দায়িত্বে আছে, উনি আবার নির্বাচন করবেন। সেক্ষেত্রে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডে আপনাকে কেন আসছেন না? এই জিনিসটা আসলে কেন দূরত্বটা তৈরি হচ্ছে? যেহেতু আমি বলতে পারবো, সেটা আমিনুল বুলবুল ভাই বলতে পারবেন ভালো। কারণ উনি আসার পর থেকে আমি ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, এসএমএসও করেছিলাম একটা, মানে জাস্ট উনি আসছেন যেটা যেহেতু একসাথে খেলেছি অনেক বছর ওনার সাথে, আর ওনার অধিনায়কত্বে খেলেছি, মডার্নে একসাথে খেলেছি, জাতীয় দলে খেলেছি। তো উনি যখন রিপ্লাই করেননি বা ফোন ধরেননি, তখন ভাবেছি যে উনি হয়তো বা চান না, সুতরাং এরপর আর ওর কাছাকাছিও যাওয়া হয়নি আসলে। মানে এর মধ্যে আর যোগাযোগই হয়নি? না, কোনোদিন ফোনও ব্যাক করা হয়নি উনি? হ্যাঁ, বলেন উনি যাকে উনি জানতেও চাননি, এই জন্যই। এখন উনি তো বলেছিলেন প্রথমে স্বল্প সময়ের জন্য থাকবেন। এখন যদি উনি আবার দীর্ঘ সময়ের জন্য আসে, সেক্ষেত্রে আবার তামিম ইকবালের প্রসঙ্গটাও আসছে। সেক্ষেত্রে আসলে কি মনে হয় ভবিষ্যৎটা আসলে কোন দিকে যেতে পারে? এখন আমিনুল ইসলাম বুলবুলের ক্ষেত্রে কি পজিটিভভাবে দেখবেন নাকি কোনভাবে দেখবেন? এটা আমি জানি না উনি কেন চাচ্ছেন আবার ইলেকশন করতে। এটা অবশ্যই হয়তো বা উনি চাচ্ছেন দেশকে সার্ভ করতে, এটা নাথিং রং উইথ ইট, এটা তো কোনো অন্যায়ের কিছু। উনি চায়, উনি দেশেরই সন্তান এবং বাংলাদেশ দলের জাতীয় দলের সাবেক অধিনায়ক, ফার্স্ট টেস্ট সেঞ্চুরিয়ান বুলবুল ভাই। তো ওনার তো অনেক অবদান আছে বাংলাদেশ ক্রিকেটের প্রতি, তো উনি সেটা হয়তো বা সার্ভ করতেই যেতেই পারেন। বাট কে বেটার হবে, কে ভালো হবে, এটা তো সময় বলে দেবে। তামিম ইজ এ ভেরি গুড ক্যান্ডিডেট আমি মনে করি, কারণ ইন্টারন্যাশনালি ওরও এক্সপোজার অনেক। আর আমি মনে করি যে তামিম খুব বোল্ড একটা ছেলে, খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে। সুতরাং আমি বলবো না যে কে ভালো কে খারাপ হবে, বাট বাংলাদেশ ক্রিকেট সম্বন্ধে বুলবুল ভাই যতটা জানেন, তার থেকে মনে হয় তামিম আরও বেশি জানেন, যেটা আমি মনে করি। কারণ বুলবুল ভাই অনেক বছর বাংলাদেশ ক্রিকেটের সাথেই ছিলেন না, সত্যি কথা বলতে গেলে। গত 3-4 মাস ধরে উনি বাংলাদেশ ক্রিকেট হয়তো বা আছেন বা বোঝার চেষ্টা করছে, বাট তামিম কিন্তু তার ক্যারিয়ারের শুরু থেকে বাংলাদেশ ক্রিকেট সম্বন্ধে অনেক ওয়াকিবহাল, আসলে জানে আসলে। তো দুজনই ভালো ক্যান্ডিডেট হয়তো বা এরপরে থার্ড ক্যান্ডিডেট বা কেউ হতে পারে কিনা আমি জানি না, বাট দুজনই ফর্মার ক্যাপ্টেন বাংলাদেশ ক্রিকেটকে। সোজা কথা, কে আসুক না আসুক, ইটস নাম ওয়াইজ আমার কাছে ইটস ভেরি ম্যাটেরিয়াল। আমার কাছে ওইটাই ইম্পর্টেন্ট যে বাংলাদেশ ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে দিবে, সেটা সেই ইম্পর্টেন্ট হবে আসলে। খালেদ মাহমুদ সুজন, এই আপনি 12টি বছর বা এক যুগের মতো ক্রিকেট বোর্ডে ছিলেন, এখন আপনি নেই। আসলে আপনাকে জাতীয় দলের সাথেও আমরা কাজ করতে দেখেছি। আপনি পরিচালক হিসেবে যতটুকু জাতীয় দলের ক্রিকেটারদের সাথে কাছে গেছিলেন, অন্যদের কারো এমনটা দেখিনি। সেই জায়গা থেকে কি এখন যে ক্রিকেট বোর্ডের সাথে একেবারে আপনি কাজ করছেন না, দূরে আছেন, এটা কি একটু হলেও খারাপ লাগা কাজ করে কিনা? আমি আপনি যেটা বললাম ইনিশিয়ালি হয়তো বা সেটা ছিল, বাট আমি তো ক্রিকেটের সাথেই কাজ করছি আসলে। আমি যেহেতু একাডেমিক লেভেলে এখনও কাজ করি ক্রিকেটে, ঢাকা প্রিমিয়ার লিগ করি, বিপিএল করি, আমি ক্রিকেটের সাথেই আছি, এমন না যে। বরং আমার যেটা হয়েছে যে আমি এখন যেহেতু রাজশাহীতে একটা একাডেমি হয়ে কাজ করছি, ঢাকাতেও আমি একটা একাডেমি করার চেষ্টা করছি। সুতরাং ওই এখান থেকে তো ক্রিকেটার, আমার একাডেমি থেকে অনেক ক্রিকেটার জাতীয় দলের জন্য খেলছে এখন, এটা ভালো লাগে। বাট সামনে ঢাকাতে যখন করবো, ইনশাল্লাহ আমি আরও প্লেয়ার প্রডিউস করার চিন্তা করবো। তো একরকম আমি হয়তো বা ডাইরেক্টলি ইনভলভ না উইথ বিসিবি, বাট ক্রিকেটের সাথে যে ইনভলভ না সেটা না, আমি ক্রিকেটের তো সাথে আছি। আমার অ্যাজ কোচ, আমার প্রফেশন তো কোচ। তো ওই হিসেবে যদি আমি
প্লেয়ার প্রডিউস করতে পারি, যেটা সাপ্লাই চেইন হতে পারে, বিসিবিতে ন্যাশনাল টিভিতে প্লেয়ার যায়, সেটাই আমার বড় সার্থকতা হবে, আমি সেটাই মনে করি। আপনি ক্রিকেট বোর্ডের পরিচালকের পাশাপাশি আপনি টিমের সাথে যেটা বললাম টিমের সাথেও ছিলেন, এটাই কি আসলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এই টাইপের কোনো সমস্যা হয়েছিল নাকি? না, এটা নিয়ে অনেক কথা হয়েছে, অনেকে এটা নিয়ে কথা, যেমন আমি একবার আমাকে যখন লাস্ট ইলেকশনের পর আমাকে ক্রিকেট অপারেশন নেওয়ার কথা বললো, তখন আমি পবন ভাইকে বললাম যে পবন ভাই আমার মনে হয় এটা আমার নেওয়াটা ঠিক হবে না। বলে কেন নেওয়া ঠিক হবে না? আমি মনে হয় যেহেতু আমি কোচ হিসেবে কাজ করি পর, বলে তো তুমি তো ডেভেলপমেন্টে আসো। আমি বললাম ডেভেলপমেন্টে তো আমি কোনো কাজ করি না আসলে, মানে আমার যত কাজ আছে প্রিমিয়ার লিগ কিংবা আপনার বিপিএল, এখানে কিন্তু সব ন্যাশনাল পবন ভাই ন্যাশনাল টিমের প্লেয়াররাই খেলে, মানে আমি ডাইরেক্ট ক্রিকেট অপারেশন হলে তখন আমার কনফ্লিক্ট বেশি হবে হয়তো বা, আমি যদি ডেভেলপমেন্টের চেয়ারম্যান, ওইখানে তো আন্ডার-19 ওই লেভেলে আমি কাজ করি না আসলে, কোচিং করে না, একমাত্র একাডেমি লেভেল ছাড়া। বাট ওইখানে তো আমার ওখানে তো ব্যাকিং পুশিংয়ের প্রশ্নই হয় না, কারণ আমি যেহেতু ডেভেলপমেন্ট চেয়ারম্যান, আমি চাইতাম যে সেরা টিমটাই তৈরি হোক অনূর্ধ্ব-19। সুতরাং ওইখানে আমি কাউকে যে বলবো, হ্যাঁ আমি বলেছি, আমি 2টা ছেলের কথা একবার বলেছিলাম, সিলেক্টররা 2টা ছেলেকে একবার নিতে ভুল, মানে হয়তো বোধহয় সিলেকশনে ছিল না, একটা হচ্ছে তৌহিদ হৃদয়, একটা হচ্ছে তানজিদ তামিম। আমি এই 2টা ছেলের কথাই বলেছিলাম যে আমার দেখ, আমি বলেছিলাম যে আমি তো সারা বাংলাদেশের প্লেয়ারদেরকে দেখিনি ব্যাটসম্যানদের ইউথ লেভেলের, বাট আমি 2টা ছেলের ব্যাটিং দিয়েছি, আমার মনে হয় দে আর ভেরি গুড, এবং আমি চ্যালেঞ্জ করি এরা বাংলাদেশের মানে ইউথ লেভেলে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার হতে পারে। তো তখন আমার কথাতে তখন আর কি সিলেক্টররা ওদেরকে সিলেক্ট করেছিল, মানে আমি আমি কোনো মানে হৃদয় আমার কিছু হয় না, তো আমি আমার কিছু হয় না, বাট ইনফ্যাক্ট তারা এখন জাতীয় দলে খেলছে। সুতরাং আমি কোনো যে অন্যায় আবদার করেছি অ্যাজ এ ডেভেলপমেন্ট চেয়ারম্যান, সেটা কোনো দিন কোনো সিলেক্টরও বলতে পারবেন না মনে হয় যে আমি আমি বলেছি কোনো ছেলে যদি ট্যালেন্ট থাকে, আমি বলেছি যে তাকে দেখতে, যে যেহেতু আমি কোচিং করাতাম, মাঠে মাঠে ঘুরতাম, আই নো লট অফ প্লেয়ার্স, যেটা হয়তো অনেক সময় অনেক সিলেক্টরের থেকে আমি বেশি প্লেয়ার চিনতাম, টু বি ভেরি ভেরি অনেস্ট। তো এই জন্য হয়তো এই কথাগুলো আমি বলতে পারতাম, বাট আমার মনে হয় যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ব্যাপারটা সবাই বলেছে, বাট আমি, হ্যাঁ আপনি বলতে পারেন, বাট আমি কোনো সময় ওইভাবে চিন্তা করিনি, কারণ আমার মনে হচ্ছিল ক্রিকেট বোর্ড আমার জন্য একরকম জিনিস আর আমার প্রেশার ছিল আরেক রকম জিনিস। তো আমি মনে করিনি, বাট এটা অনেক গসিপ হয়েছে, এটা নিয়ে সত্যি কথাই। এখন বর্তমানে সময়টা যেটা দেখা যাচ্ছে, সাবেক ক্রিকেটাররা ক্রিকেট বোর্ডের নির্বাচনে আসছেন, আপনিও সাবেক ক্রিকেটার ছিলেন, এখন গতকালকে মিনহাজুল নান্য ঘোষণা দিয়েছেন উনিও নির্বাচন করতে চান, আমিনুল ইসলাম বুলবুল তামিমুল আছেন। এই ক্ষেত্রে কি যারা মূলত ক্রীড়া সংগঠক আমরা দেখতাম এতদিন, তারা কি একটু ব্যাকফুটে চলে যাচ্ছে কিনা, সাবেক ক্রিকেটাররা খুব ফ্রন্ট ফুটে আসছে, এটা কি মনে হচ্ছে কিনা? দেখেন, এই কথাটা সবসময় হয়, ক্রীড়া সংগঠক বলতে কি বুঝান? ক্রীড়া সংগঠক তার মায়ের পেট থেকে জন্ম নিয়ে ক্রীড়া সংগঠক হয়নি কেউ, ঠিক না? আমরা যেমন খেলা যখন খেলেছি, যেমন আমি আমার ছোটোবেলার কথাই বলি, আমি যখন অমরজিদি ক্লাবে খেলতাম, আমি 83-84 সালের কথা, আমি সেকেন্ড ডিভিশন প্রথম খেলি, তখন আমার বাসা ছিল ঠিক মাঠের পাশেই। তো আমাদের ক্লাবে তখন 350 টাকায় টিফিন হয়ে যেত, কনভেন্স হয়ে যেত, মানে আমাদেরকে যে নাস্তাটা খাওয়ানো হতো ক্লাব থেকে, প্লাস আমাদের যেসব প্লেয়ার একটু বাইরে থেকে আসতো তাদেরকে ওই 20 টাকা 10 টাকা করে কনভেন্স দেয়, এটা 350 টাকার মধ্যে হয়ে যেত। তা আমি যেরকম কতবার 350 টাকা এনে দিয়েছি আমার বাসা থেকে আমি জানি না, মানে ক্লাবে টাকা নাই, আমাকে বলতো যে মায়ের থেকে নিয়ে আয়। তো আমি তো তাহলে ওই সময় থেকে সংগঠক, আমি টাকা এনেছি, আমার বাসার টাকা আমার ক্লাবে দিয়েছি। তো আপনি প্লেয়াররা যে সংগঠক হইতে পারে না, কথাটা ভুল। আমরা তো খেলা ছাড়ার পর আমরা বিভিন্ন ক্লাবের সাথে কাজ করি, সংগঠক হয়েছি, কথা বলেছি। হ্যাঁ, সংগঠক বলতে প্লেয়ারদের এই যে কথাটা মাঝে যে আসে, ফর্মার প্লেয়ার, এবং প্লেয়াররা তো ছোটোবেলা থেকে সংগঠক, আসলে সংগঠনের সাথে তারা ছোটোভাবে জড়িতই কেউ না কেউ। তা আমি এটা বলছি না, যারা ট্রু ক্রীড়া সংগঠক, যারা একদম স্পোর্টস লাভার, যেটা আমি বললাম ঘরের টাকা এনে ক্লাব চালিয়েছেন, এরকম করেছেন, এরকম কতজন লোক আছেন আসেন, আপনি খুঁজে বের করতে কি পারবেন? আপনি হঠাৎ করে একটা ক্লাবকে ডোনেশন দিয়ে আপনি 1 বছরের জন্য সংগঠক হয়ে যান, তো সেটা তো আপনি সংগঠক না। সংগঠক হতে হলে তো আপনি ছোটোবেলা থেকেই সংগঠন করতে হবে, একটা ক্লাবের সাথে আপনি জড়িত থাকতে হবে। তেমন আমি আমার অমরজিদির কথাই বললাম, আমি ছোটোবেলা থেকে অমরজিৎ, যখন আমি খেলা ছেড়ে দিলাম, আমি যখন ঢাকা মডার্নে চলে গেলাম, তারপরে কিন্তু অমরজিৎ ক্লাবের নিয়ে কিন্তু ওই টিম বানানো এই করা, আমি কিন্তু আমার পাড়ার ক্লাব সিদ্ধেশ্বরী ক্রীড়ার সঙ্গে সেই প্রথম যখন কোয়ালিফাই হলো তখন আমি টিম বানিয়েছি, আমার পাড়ার ছেলেদিকে খেলেছি। তা আপনি এইসব লোককে খুঁজে, যে প্লেয়াররা যে সংগঠন করতে পারে না, কথাটা ভুল। তো এই জিনিসটা মারবার একটা আসেন, যারা ক্রিকেটের জন্য ভালো, সেটা সংগঠক হোক প্লেয়ার হোক, যে ক্রিকেটকে সামনের দিকে, আমি একটা সংগঠক হলেন কিন্তু আপনি জেলাতে ক্রিকেট করেন না, তাহলে আপনি কী সংগঠক? মানে দেখি তো রাজনৈতিক ব্যক্তিরা মূলত আসলে সংগঠনের দিকে বেশি, আমি সেটাও মাইন্ড করি না। আমার কথা হচ্ছে যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব যদি আজকে ক্রিকেট বোর্ডে ইলেকশনে আসেন এবং তারা ইলেকশন জিতে বোর্ড ডিরেক্টর হন, এটা নাথিং রং, কিন্তু তখনই রং যখন উনি যদি ধরেন, আমি কথার কথা আজকে ধরলাম বরিশাল থেকে একজন রাজনৈতিক সংগঠক এখানে আসলেন, বোর্ড ডিরেক্টর হলেন, তারপর যদি বরিশালের ক্রিকেট না হয় তখন ওনার দোষ আপনি দিতে পারবেন। তার আগে কিন্তু আপনি, আমি বলছি ওনার সংগঠক দরকার নেই, বাট উনি আসার পর যদি বরিশালের ক্রিকেটকে উনি চেঞ্জ করতে পারেন উইথ হিজ পাওয়ার বা ওনার প্যাশন, যদি ওনার ক্রিকেটের প্রতি প্যাশন থাকে। কিন্তু যদি সেটা আপনি না করেন, খালি একটা চেয়ার ধরার জন্য আপনি বোর্ডে আসেন, তাহলে আমার মনে হয় ইটস নট রাইট। কিন্তু আপনাকে আমি ওইটাই চাই যে আমি যেটা বলছিলাম, যে আমাদের ধরেন সাবেক বোর্ডেও যদি আপনি দেখেন যে আমাদের যারা বোর্ড ডিরেক্টর ছিল, কতজন তাদের যে নিজ জেলাতে ক্রিকেট করতে পেরেছে, আপনি সেগুলো কিন্তু কোনো সময় প্রশ্ন করেন নাই। আপনি যে একটা
ধরেন রাজশাহী বিভাগ কিংবা চিরং বিভাগ কিংবা ঢাকা বিভাগ, যেখান থেকে আপনি আসেন, কয়টা বিভাগে আপনি ক্রিকেট হয়েছে, ক্রিকেট লিগ হয়েছে, আপনি খোঁজ দেন তো। অনেক জায়গায় ক্রিকেট লিগ নিয়মিত হয়। অনেক জায়গা না, অনেক জায়গাতেই, মানে অনেক জায়গাতে। মেবি 90% জায়গাতে। 90% বাংলাদেশে যদি 64 জেলা হয়ে থাকে, তার মানে 50 জেলাতে লিগ হয়নি। আর যার যেখানে হচ্ছে তারা ওই প্লেয়াররাই কিন্তু লিগ চালিয়েছে। আমি যদি আপনাকে বলি, রাজশাহীর কথাই যদি বলি, আমি রাজশাহীতে অনেক বছর চাই, রাজশাহীতে কিন্তু কোনো লিগ টিগ ওইভাবে হয় না। এবং হলেও সেটা কি আপনার রেলিগেশন নাই, রেলিগেশন না হলে কি প্লেয়ারদের পয়সা না দিলেও চলে, আর খেললে খেল, না খেললে খেলিস না। কিন্তু ওইখানে কিন্তু একটা ভালো টুর্নামেন্ট করেছে, সেটা কিন্তু উদ্যোক্তা ছিল প্লেয়াররাই, অমি, শাহজাদা, এরাই কিন্তু ওই টুর্নামেন্টটা করেছে। তো এরকম প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন যে ওই প্লেয়াররাই কিন্তু ওই টুর্নামেন্টগুলো করে বা করে, সেখানে কিন্তু এই সংগঠনগুলো যায় না। তা আমি এটাই বলছি, আমি কাউকে ছোট করে কথাটা বলছি না। আমার কথা হচ্ছে, আপনি বোর্ডে আসেন, এটা নাথিং রং উইথ, সে যে কেউ হতে পারেন, কিন্তু আপনি নিজ জেলায় ক্রিকেটটাকে সচল রাখেন, সেটা তো আমরা কেউ করছি না, এমনটি। গতকাল আমরা দেখেছি আপনার সময়, আপনি যখন ক্রিকেট খেলেন তখন যে বোর্ড প্রেসিডেন্ট ছিলেন আলিয়াসগর লবি, তিনি তামিম ইকবালকে নিয়ে একটি মন্তব্য করেছেন, তিনি দলীয় প্রার্থী। এই বিষয়ে একটু আমরা শুনে আসবো একটু। আমার পরে অনেক প্রেশার ছিল, কিন্তু আমি বলে দিয়েছি যে আমি হতে পারবো না, আমি 2 জায়গায় করতে পারবো না। তামিম খুব ভালো ছেলে, একজন খুব নামকরা ক্রিকেটার, এবং বংশও ভালো, সব দিক থেকে ভালো, এবং পড়াশোনা জানা ছেলে। ও যদি প্রেসিডেন্ট হয়, ওদের যদি ঠিকমতো করে আমরা চালিয়ে দিতে পারি, ও পারবে। আমাদের সরকার থেকে নাকি বুলবুলকে চেষ্টা করতেছে করার জন্যে। তো এখন এখানেও তো পলিটিক্স ঢুকে যাচ্ছে। এই প্রসঙ্গ থেকে যদি বলি যে তামিম ইকবালকে উনি বলছেন বিএনপির প্রার্থী, এবং আমিনুল ইসলাম বুলবুল এই সরকারের সময় তিনি সভাপতি দায়িত্ব নিচ্ছেন, অনেকে বলছে তিনি এই সরকারের প্রার্থী। তাহলে ব্যাপারটাকে আসলে কি দাঁড়ালো যদি বলতে? আমি বলবো যে এরা ক্যাপেবল কিনা, কোন প্রার্থী কী প্রার্থী আমি শুনতে চাই না, এরা ক্যাপেবল কিনা। তো জিনিসটা তো একই রকম হয়ে যাচ্ছে তাহলে ওরকম চিন্তা করলে। বাট আমি যেটা বললাম যে দুজনে ইয়ান বুলবুল ভাই হয়তো বা বর্তমান সরকারের মাধ্যমেই উনি ক্রিকেট বোর্ডের হয়েছেন। বাট আমার মনে হয় যে যেই আসুক, আমার মনে হয় ইলেকশন করে আসলে আপনি আপনার জায়গাটা বুঝতে পারবেন না, আপনাকে মানে ক্রিকেটের প্রেসিডেন্ট হিসেবে চায় কিনা মানুষ বা সবাই। কিন্তু আপনি যদি এনএসসির কোটা দিয়ে ঢুকেন, আর ওই পাওয়ারেই যদি আপনি প্রেসিডেন্ট হয়ে যান, যে আপনাকে ফোর্স করা হয়, বাকি ডাইরেক্টর দেখে না একেই প্রেসিডেন্ট বানাতে হবে, তাহলে তো আপনার যে প্রয়োজন আছে বোর্ডে, বা আপনি তো আপনাকে জাজমেন্ট করতে পারবেন না, ঠিক না? যেমন আমার প্রত্যেকটা ইলেকশন আমি করি, আমি প্রথম ইলেকশনে লিবু ভাইকে হারিয়েছি, যিনি বোর্ডের ডিরেক্টর ছিলেন। আমি পরের ইলেকশনে ফাহিম ভাইকে হারিয়েছি। তা আমি কিন্তু ইলেকশন করেই বোর্ডে এসেছি। আমার ইলেকশনই প্রপার ইলেকশন হতো আমরা মনে হয়, যে এছাড়া কিন্তু বোর্ডে কয়টা ইলেকশন হয়েছে আমি জানি না, কিন্তু আমার ইলেকশন, যেমন প্রথম ইলেকশনে আমি লিবু ভাইকে বিশাল ব্যবধানে হারিয়েছি, আমি ফাহিম ভাইকে আরও বেশি ব্যবধানে হারিয়েছি। তা আপনি সেভাবে বুলবুল ভাই বা তামিম যেই আসুক, তারা যদি ইলেকশন করে আসে, দেখেন সেন আমরা ইলেকশন করে জিতে এসেছি। আদারওয়াইজ যদি আপনি এরকম মানে যে মানে পাওয়ারে বা প্রেশারে আপনি প্রেসিডেন্ট হন, তাহলে কিন্তু প্রবলেম। বাট আই ফিল দুজনই ক্যাপেবল, আমি এটা বলবো না তারা কেউ ক্যাপেবল না, বোথ আর ক্যাপেবল। বাট যে বাংলাদেশ ক্রিকেটকে সামনে দিকে নিয়ে যাবে, তখনই জাজমেন্ট হবে যে আপনি বলতে পারবেন যে। তাহলে কি এই যে রাজনৈতিক প্রভাব নিয়ে বা এইভাবে যদি আসে, সেক্ষেত্রে অনেকের অনেক ইন্টেনশন থাকে যে নিজেদের পারপাস সার্ভ করা বা অনেক কিছু নিজের সিদ্ধান্ত নিতে পারে না, সেই জায়গাটায় সমস্যা হতে পারে কিনা যদি এভাবে, যদি ক্রিকেটের উন্নয়নের কাজটা তাহলে কিভাবে হবে? দেখেন, বাংলাদেশের কোন কোনাতে রাজনীতি নেই আসলে? রাজনীতি তো আমাদের সব ঘরে ঘরেই আছে, সত্যি কথা বলতে গেলে। আপনি পাওয়ার এক্সক্লুড তো সব, আপনি ধরেন আমাদের বোর্ডেও তো তখন রাজনৈতিক ব্যাপার ছিলই, এমপিরা অনেকেই ছিলেন বোর্ডের ডিরেক্টর, রাইট? তা আমার কথা হচ্ছে রাজনীতির একটা দল করাটা, বা উনি রাজনীতি তামিম বিএনপির হয়ে আসবে, বুলবাই এই এখনকার সময় আসবে, এটা তো কোনো সমস্যা আমি দেখি না আসলে। আমার কথা হচ্ছে যে তামিম তো রাজনীতি করবে না, তামিম তো বোর্ড প্রেসিডেন্ট হবে। হয়তো রাজনৈতিক দলের ব্যানারে সে একটা আসতে পারে, সেটা এখন যেহেতু তারা রবি ভাই বললেন কিংবা আমিনুল বলবে হয়তো বা, এরকম হলে তো আমি তার কোনো দেখি না। কারণ রাজনীতি সবখানে আছে, বাংলাদেশ ক্রিকেটে আছে, বাংলাদেশ ফুটবলে, সবখানে রাজনীতি ছাড়া কোথাও নেই। আপনি রাজনীতি মুক্ত বলেন, কিন্তু আসলে কি রাজনীতি মুক্ত হয় না, রাজনীতি থাকেই, মানে চাপ থাকে, ফোর্স থাকবে। বাট এটা কথা না, আমার কথা হচ্ছে তামিম ক্যাপেবল কিনা। এবং আমি মনে করি তামিম 100% ক্যাপেবল। মানে আমি যদি আপনি আমাকে বলেন, আমি বলবো তামিমের মধ্যে সেই অ্যাবিলিটি আছে, তামিমের সেই প্যাশন আছে, তামিম ক্রিকেটকে ওইভাবে ভালোবাসে, এবং তামিম ইন্টারন্যাশনালি গ্লোবালি কিন্তু তামিম একটা পরিচিত মুখ। সুতরাং বাংলাদেশ ক্রিকেটের যে ডিপ্লোমেসি ব্যাপারটা থাকবে, সেটা আমি মনে করি তামিম অনেক ভালো করতে পারবে। মিনাজুল আলম নান্নু একটু শুনতে চাই আমরা, বিরতির সময় গেছে কাছাকাছি। উনি যে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন, এটা আসলে কিভাবে দেখেন এখন এই মুহূর্তে? না, আমার মনে হয় যে দেখেন, যে কোনো ফর্মার ক্রিকেটারই ইলেকশন করতে পারে, বোর্ডে আসার জন্য উনি চেষ্টাই করতে পারে। নান্নু ভাই ইজ নট এ ব্যাড ক্যান্ডিডেট। এত বছর ক্রিকেট খেলেছেন, ক্রিকেট বোর্ডে চাকরি করেছেন, ক্রিকেটের সারা জীবন ক্রিকেটের সাথেই আছেন খেলা শুরু করতে। তাই মনে হয় যে মানে নান্নু ভাই ভেরি হাম্বল একজন মানুষ, দারুণ একজন মানুষ। আমার মনে হয় যদি ইলেকশন করতে চায়, দেখেন ইলেকশন করতে চাওয়া মানেই ডাইরেক্টর হবে, ইলেকশন করতে হবে, বা ওনাকে সাপোর্ট করাটা ইম্পর্টেন্ট হবে। যে যদি বোর্ড বা সবাই প্লেয়াররা যদি ক্যাটাগরি সি থেকে আসে, অর্থাৎ এখানে প্লেয়ার্স বা ইউনিভার্সিটিজ আছে, প্লেয়াররা যদি মনে করে নান্নু ভাই ইজ এ গুড ক্যান্ডিডেট, তাকে ভোট দিবে।
সেটা নান্নু ভাইয়ের এত বছরের কিন্তু তার ব্যবহার, তার কথাবার্তা, তার সব কিছুই এখন বিবেচনা করা হবে যে নান্নু ভাই ইজ ক্যাপেবল অর নট। সুতরাং এটা নাথিং রং। আমি মনে করি নান্নু ভাই আমাদের সিনিয়র ক্রিকেটার, ভেরি গুড প্লেয়ার। আপনি তো ছিলেন বোর্ডে, ক্যাপাবল কিনা আপনি তো একটু ধারণা। অবশ্যই নান্নু ভাই তো সবসময় বলে রাখবে খুবই ভালো মানুষ, বাবা বলে যে উনি কারোর সাথে পাশে থাকে বলে আমার মনে হয় না। বাট হ্যাঁ, নান্নু ভাই আমার মনে হয় যে খারাপ ক্যান্ডিডেট না আসলে। এখন সুজন আমরা আরো কথা বলবো, তো একটা বিরতির সময় আছে, বিরতির পর আমরা ফিরছি। খেলার দুনিয়া এই মুহূর্তে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। দর্শক, সংবাদের বিশ্লেষণ আমাদের সাথে স্টুডিওতে আছেন সাবেক অধিনায়ক খালেদ মোহাম্মদ সুজন। আপনার কাছে যাব বাংলাদেশ নেদারল্যান্ডসের এই সিরিজ নিয়ে, তবে নির্বাচনের একটা শেষ বিষয়ে জানার ছিল, সেটা হচ্ছে তামিম ইকবাল যদি আসে, আপনি তামিম ইকবালের বেশ প্রশংসা করছিলেন, তিনি ক্যাপাবল, তিনি যদি আপনাকে আবারও ডাকে বিসিবির কোনো কাজে বা আবারও যদি পরিচালক পদের কোনো একটা কথা বলে, সেক্ষেত্রে কি আপনার আগ্রহটা বাড়বে কিনা, আবারও যাবেন কিনা ক্রিকেট? ইলেকশনের পর তো আর পরিচালক পদের কোনো সুযোগ থাকবে না, বাট ডেফিনেটলি বাংলাদেশ ক্রিকেটের জন্য যদি যখনই আমাকে কোনো সময় ডাকা হবে, কারণ আমি তো কাজ করি বাংলাদেশ ক্রিকেটের যে ডেভেলপমেন্টের জন্য, ঠিক না? সুতরাং সেখানে তো অবশ্যই না করার কারণ নেই। সেটা যদি বুলবুল ভাই ডাকতেন অবশ্যই যেতাম, না যাওয়ার কোনো কারণই নেই। মানে যে মানে এন্ড অফ দ্য ডে আমরাতে তো গায়ে বাংলাদেশ ক্রিকেটই আছে, ঠিক না? ছোটোবেলা থেকেই ক্রিকেটের সাথে জড়িত। বাংলাদেশ ক্রিকেট ছাড়া তো আমরা আসলে কিছু বুঝি নাই বা কিছু করি না। তো সুতরাং বেসিক্যালি সেটা তামিম হোক, বুলবুল হোক, যেই ডাকুক, ক্রিকেটের সাথে কাজ করার তো অবশ্যই ইচ্ছা আছে অনেক। আমরা ক্রিকেট নিয়ে জানতে চাই নেদারল্যান্ডসের সাথে এই যে প্রস্তুতি হিসেবেই তো ধরা হয়েছে এই সিরিজটাকে আমরা দেখেছি, আপনিও যখন বোর্ডে ছিলেন তখন এরকম দলকে এনে প্রস্তুতি নেওয়া হতো, সেটা নিয়েও সমালোচনা হতো তখন, এবারও সমালোচনা হচ্ছে। এই জিনিসটা আসলে চিত্রটা পাল্টাচ্ছে না কেন? এই জিনিসটা দেখেন, এটা আসলে সমালোচনাটা করাটা খুব ইজি একটা ব্যাপার, কিন্তু যখন আপনি বোর্ডে থাকবেন, অনেক সময় ইন্টারন্যাশনাল টিমগুলোর এত বিজি শিডিউল থাকে, তখন আপনি যখন এশিয়া কাপের প্রাককালে আমরা একটা সিরিজ খেলতে চাই, T20 ছেলেদেরকে একটা সুযোগ করে দিতে চাই, তো এখন আপনি যদি কোনো টিমকে না পান তখন আপনি কী করবেন? আপনাকে তো অ্যাটলিস্ট একটা নেদারল্যান্ড ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে, এমন না যে ওরা খেলে না, তো তাদের সাথে একটা প্রস্তুতি আমার মনে হয় না খারাপ। মানে এটা আমরা হয়তো আজকে খুব ইজি জিতছি বলে এই কথাটা বলি, আমরা কিন্তু এদের সাথে হেরেছি, এই কথাটাও আপনি মনে রাখতে হবে। কিন্তু এর আগে আমরা বাংলাদেশ যে হারিয়ে সাথে তা না। বাট ঠিক আছে, আমার মনে হয় যে একটা প্রস্তুতি ছিল, একটা বিদেশি দল, এদিকে একটা বিদেশি দল, অপরিচিত বোলার, তাদের অপরিচিত ব্যাটসম্যানকে আবার বল করছে, তো এই প্রস্তুতিটা একদমই খারাপ না। তো যদি আজকে আমরা পাকিস্তানকে পেতাম বা শ্রীলঙ্কাকে পেতাম বা ইন্ডিয়াকে পেতাম, তাহলে আমরা সেটাই খেলতাম হয়তো বা। কিন্তু যেহেতু বোর্ড পায় না বা ওদের বিদেশি ছিল, কারণ সব ক্যালেন্ডারটা আপনি জানেন অনেকটা কুইক থাকে, মানে এত কম্প্যাক্ট থাকে যে সব টিমকে পাওয়া যায় না। তো আসলে সমালোচনা কিছু নাই। আমরা আশা করি যে আমরা যতটুকু খেলা দেখলাম ছেলেদের, এরকম ডমিনেশন দিয়ে ক্রিকেট খেলুক, সেটাই চাই। এশিয়া কাপে গিয়ে এই গ্রিসের ক্রিকেটটাই খেলুক, সেটাই আশা করবো যাতে ওরা ভালো করতে পারে। প্রথম 2 ম্যাচে আমরা দেখেছি টস জিতে ফিল্ডিং নিয়েছে, সেক্ষেত্রে কথা হচ্ছে যে ব্যাটারদের আসলে সেই ধরনের প্রস্তুতিটা হয়নি, সবাই ব্যাটিং পায়নি। সেক্ষেত্রে কি টস জিতে আমরা ব্যাটিং নেওয়াটা কি একটু আত্মরক্ষামূলক ক্রিকেটটা খেলেছে কিনা আপনি মনে কি? আপনার হয়তো বা সেটাই কারণ, আমি জানি না, মানে বাংলাদেশ ফার্স্ট কথাই হচ্ছে তাদের চিন্তা করেছিল যে আমরা এদের থেকে অনেক বেটার টিম ডেফিনেটলি, এবং আমরা ওদের সাথে ক্রিকেট এই ফর্মেটটা আসলে যে কেউ দিন আপনি হেরে যেতে পারেন, মানে একটা দুইটা ভালো স্পেল বা দুটা পার্টনারশিপ ক্যান চেঞ্জ এনিথিং। বাট তারপর আমি বলবো নেদারল্যান্ড থেকে বাংলাদেশ এখন মানে অনেক এগিয়ে, বাট একটা ম্যাচে হয়তো বা সাহস করাই যেতে পারতো যে ব্যাটিং করার আগে। কারণ আমরা অনেক সময় অনেক চিন্তা করি, কেন এটা যখন আপনি দলে থাকবেন বা দলে থাকেন বা তখন আপনি চিন্তা করেন, কারণ বাংলা যদি ধরেন সাচ একটা ম্যাচ যদি হেরে যেত, তাহলে কিন্তু ধরেন পুরা মিডিয়ায় বা সোশ্যাল মিডিয়া একদম বাংলাদেশ ক্রিকেটকে অনেক আজে বাজে মন্তব্য করছে। সেটাই সুযোগটা হয়তো বা দেয়নি বাংলাদেশ ক্রিকেট, চেয়েছে যে সেফ ক্রিকেট খেলে, যেটা আমরা সিরিজটা জিতি আগে, তারপর সে যখন সিরিজ জিততে হয়তো থার্ড ওয়ানডে থার্ড T20 আগে ব্যাটিং করলো বাংলাদেশ। বাট হ্যাঁ, একটা ম্যাচ আরও কনফিডেন্টলি খেলা উচিত ছিল নেদারল্যান্ডের সাথে, যে আমরা দুইটা ম্যাচেই হয়তো আগে ব্যাটিং করতে পারতো, বা যেটা বাংলাদেশ বলছে যে 200 রান বা 200 কাছাকাছি রান ছোঁয়ার, এটা একটা ভালো প্র্যাকটিস হতো হয়তো বা ছেলেদের জন্য, সত্যি কথা বলতে গেলে। কারণ আমরা যদি আগে ব্যাটিং করতাম, পুরো বিশ্ব ব্যাটিং করলে হয়তো আমরা 200 কাছাকাছি রান করলে ব্যাটসম্যানদেরও একটা ঝালাই হয়ে যেত, আর বোলারদেরও তখন একটা পরে বল করার, যে ডিফেন্ড করার, এটাও একটা বড় ব্যাপার। কারণ আপনি যে 180 করলেই ম্যাচ জিতবেন সেটাও কথা কিন্তু ঠিক না ইন্টারন্যাশনাল ক্রিকেটে, না, ওটাকে আপনাকে ডিফেন্ডও করতে হবে। তো যাই হোক, আমার মনে হয় যে এগুলো ছাড়া নেগেটিভ পজিটিভ আমরা সবই বলতে পারি, বাট আমি মনে করি যে দল যেটা চিন্তা করছে, ম্যানেজমেন্ট ক্যাপ্টেন যেটা চিন্তা করছে, সেটাকে আমাদের সাথে থাকতে হবে, সেটাই প্রাধান্য দিতে হবে। আমি বলতে হবে যে ওরা কাছ থেকে দেখে, আমরা অনেক দূর থেকে দেখি আসলে। কারণ মাঠের ভিতরে গিয়ে উইকেট দেখা, পরিবেশ দেখা, সেটা যেই দলই হোক না কেন, আপনি ছোট বড় কোনো দল নেই, সব দলই ইম্পর্টেন্ট আপনার কাছে। সুতরাং আমার মনে হয় যে তারা চেয়েছে যে ম্যাচ জিততে, এবং সেটা তারা করেই দেখেছে বাংলাদেশ ভালো ক্রিকেট খেলতে, সেটা আমাদের বাহবা দিতে হবে। আমাদের ওপেনার লাস্ট ম্যাচে দেখেছি দুজন ওপেনার অনেক চেঞ্জ, 5টা চেঞ্জ, নুরুল সোহান ঢুকেছে, 2 ওপেনারকে বিশ্রামে দেওয়া, এবং এশিয়া কাপের জন্য কি এই ধরনের প্ল্যানিং হয়েছে, আসলে পরিকল্পনা কেমন ছিল? না, আসলে সবাইকে ঝালিয়ে নেওয়ার চিন্তাই করেছে। সোহান অনেকদিন পর দলে এসছে,
তো সাইফ অনেকদিন পর অনেক সাইফের প্রথম ন্যাশনাল টিমে, তা ওরও পজিশন কিন্তু ওপেন কিংবা 3 খেলে, সো ওকেও একটা পজিশনে ব্যাটিং করে দেখা। তো আমি মনে করি নাথিং রং এর 2টা সিরিজ জিতছিল বাংলাদেশ, সবাইকে সুযোগ দেওয়াটা, বোলারদেরকেও সুযোগ দেওয়াটা, কারণ তাসকিনকে একটা ব্রেক দেওয়াটা খুব জরুরি ছিল আমি মনে করি, মুস্তাফিজকে ব্রেক দেওয়া, কারণ দুজনই আমাদের খুব ইম্পর্টেন্ট বোলার্স, ঠিক না? তো আমার মনে হয় যে বাংলাদেশ টিমে যেই 15 জন বা 16 জন স্কোয়াড দিয়েছে তারা সবাই বাংলাদেশের জন্য খুব ইম্পর্টেন্ট প্লেয়ার্স। মানে আপনি তো এটা বলতে পারেন না যে আপনার ওই এশিয়া কাপ যখন যাবে, আল্লাহ না খাস্তে কোনো একদিন যদি কোনো একটা ছেলে ইনজুরি পড়ে, তাহলে একটা ছেলের তো যাকে আপনি খেলাবেন তাকে তো আপনাকে সেই সুযোগটা দিতে হবে, ঠিক না? তাই মনে করি নাথিং রং। আমি মনে যে 5টা চেঞ্জ করাটা দরকার ছিল বলেই করেছে দল। এন্ড অফ দ্য ডে হয়তোবা এশিয়া কাপে যাওয়ার আগে সবাই একটা সুযোগ পেয়েছে ব্যাটিং করার কিংবা বোলিং করার, বাট হয়তো বড় সুযোগ পাইনি ব্যাটসম্যানরা, বাট যেহেতু টপ অর্ডারেই আমরা খেলা শেষ করে দিয়েছি। বাট তারপর আমি মনে করি যে আমার মনে হয় দেয়ার যথেষ্ট প্রিপেয়ার্ড, ট্রেনিং ভালো হয়েছে, আমি মনে করি আমরা আশা করি যে ভালো কিছু দেখবো এশিয়া কাপে। আফগানিস্তানের সাথে পাকিস্তান খেলে প্রস্তুতি নিয়েছে, বাংলাদেশ নেদারল্যান্ডসের সাথে এখন এশিয়া কাপের মঞ্চে আফগানিস্তানের সাথে বাংলাদেশের খেলা রয়েছে, শ্রীলঙ্কার সাথে রয়েছে। পারফরমেন্স কেমন হতে পারে, আপনার প্রত্যাশা কেমন, আসলে কেমন হতে পারে? আমি তো হোপফুল সবসময় বাংলাদেশ ক্রিকেট নিয়ে, এবং আমি আশা করি এশিয়া কাপে বাংলাদেশ ফাইনাল ডেতে কী হবে আমি জানি না, দ্যাটস আ নার্ভ গেম। বাংলাদেশ ফাইনাল পর্যন্ত যাক সেটা আমি অবশ্যই চাবো, তারপর কী হয় যাই না, এবং যাওয়ার যে সম্ভব না অসম্ভব সেটা আমি মনে করি বাংলাদেশ খুবই ভালো চান্স আছে এবার ফাইনাল খেলার। আসলে লাস্ট প্রশ্ন, আপনার এশিয়া কাপের জন্য আপনার সেরা একাদশ আপনি যদি একটু বলতেন, কাকে নিয়ে আপনি একাদশ সাজাতে চান? এরা তো মানে জানি না, আমি মানে আমার কাছে তো তামিম এবং ইমন দুজনেই আমার কাছে খুবই ইম্পর্টেন্ট প্লেয়ার্স। আমি মনে করি আই লাভ টু সি দেয়ার ব্যাটিং। সত্যি কথা বলতে তাদের তিনে লিটন খুবই ভালো করছে, ইজ ব্যাক ইন ফর্ম, এটাও আমাদের জন্য খুব বড় একটা ব্যাপার ছিল। চারে কাকে যাচ্ছেন, সাইফ না হৃদয়? সাইফ না হৃদয়? টাফ কোয়েশ্চেন। মানে সাইফ আমি মনে করি গ্লোবাল T20 সব মিলেজ ফর, বাট হৃদয় ইজ বড় ম্যাচের প্লেয়ার, সত্যি কথাই। বাট যদি সাইফ হৃদয় দুজনকেই খেলানো যায়, আমি জানি না 4-5-এ, তাহলে আমার মনে হয় না ব্যাড অপশন। আমি মনে করি সাইফ 4, হৃদয় যদি 5 একটু পিছিয়ে এসে ব্যাটিং করে, বা আমি জানি না কী করবে টিম, বাট আমি দুজনকেই দেখতে চাই। তাহলে তো শামীম অথবা জাকির আলীকে নিয়ে আলাদা কোনো পরিকল্পনা, বা একজনকে তো বসে রাখতে হবে সেক্ষেত্রে? আমি জানি না, আমি যদি 4-5-এ ওরা দুজন খেলে, জাকির শামীম যদি 6-7 কিংবা সোয়ান 7 খেলে, আমার মনে হয় যে একটা স্পিনার 3টা ফাস্ট বোলার খেললে ইটস নাথিং রং। আমার মনে হয় কি নাসুম আহমেদকে আপনি? নাসুম হইতে পারে, সেটা মেহেদি হইতে পারে, আমি মনে করি। কারণ আপনি যদি ধরেন সাইফ থাকে, শামীম পাটোয়ারি থাকে, ওরাও 2-4 ওভার বল করে দেবেন, একটা আপনি ব্যাটিংটাকে যদি ডেপথ করেন, বাট যদিও আমি মনে করি T20-তে এটা দরকারই নেই। T20-তে আপনি দরকার হলো মেইন ফার্স্টটা বোলার। তো আমার মনে হয় সেটা আপনি রাইট যে হয়তো তখন ব্যাটিং একটু গন্ডগোল হবে, সেক্ষেত্রে হয়তো আপনি নাসুম, মেহেদি, 3টা ফাস্ট বোলার, এই 5 জনকে আপনার খেলাতে হবে, দেন আপনি ইউ হ্যাভ টু টেক 6 ব্যাটসম্যান। 3টা পেস বোলার নাম শুনতে চাই, কাকে? ডেফিনেটলি তাসকিন, মুস্তাফিজ, সাইফুদ্দিনকে কি রাখা যায় কিনা, নাকি কম? অবশ্যই কোনো কোনো ম্যাচে সাইফুদ্দিন ভেরি ভেরি হ্যান্ডি, তো উইকেটের উপর ডিপেন্ড করবে কেমন উইকেটে বাংলাদেশ খেলছে, কারণ সাইফুদ্দিনের যে ভ্যারিয়েশন আছে সেটা মনে হয় ভেরি ইম্পর্টেন্ট হবে ইন মিড ওভার। সুতরাং মাঝখানের ওভারগুলোতে ডেপথে সাইফুদ্দিন ইজ ভেরি গুড, ইয়র্কার বল করে, যে সাইফুদ্দিন একদম একুরেশনে বাইরে থাকবে তা না, বাট তানজিম সাকিব ইজ বোলিং ওয়েল, উইকেট টেকার ইন দিস ফরম্যাট, এবং পিছিয়ে ব্যাট হাতেও খুব ভালো, দারুণ ফিল্ডার। তো হয়তো ওর অপশনটা বেশি থাকবে তাসকিন মুস্তাফিজের সাথে, হয়তোবা সাকিব, আর তারপর তো শরীফুল বা সাইফুদ্দিন থাকবেই। বাট আমার মনে হয় যে মেইন 5টা বোলার হওয়া উচিত তাসকিন, মুস্তাফিজ, সাকিব, মেহেদি এবং নাসুম। আমার মনে হয় সেটা যদি আপনি উইকেটে এরকম কুইক থাকে বা স্পিন গ্রিপ করে না, সেক্ষেত্রে আপনি হয়তো তখন আপনি নাসুমের জায়গায় হয়তো বা সাইফুদ্দিন বা শরীফুলকে খেলাতে পারেন। অসংখ্য ধন্যবাদ খেলাম সুজন, আমাদের এই শোতে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ।